আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত 4 ডিসেম্বর ভারতে দুদিনের সফরে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তিনি গতকাল ফিরে গিয়েছেন। এই সফর নিয়ে উপমহাদেশে এবং বিশ্বব্যাপী বেশ আলোচনা হচ্ছে, কারণ যে মুহূর্তে ভারতকে আমরা দেখেছি আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি সাইন করতে, 10 বছরের একটা চুক্তি, এবং যখন তার আগের কথা আপনাদের মনে আছে, যখন সাংহাই কোঅপারেশনের সম্মেলনে রাশিয়ার পুতিন, চীনের প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী তিনজন যখন মিটিং করেছিল, এবং সেই মিটিং এ আপনারা তখন জানেন যে এই রাশিয়া, চীন, ইন্ডিয়ার একটা জোটের কথা বলা হচ্ছিল, ব্রিক্স কে অ্যাক্টিভ করার কথা বলা হচ্ছিল, এবং বিশ্ব রাজনীতিতে আমেরিকার প্রতিপক্ষ হিসেবে এই জোটগুলো যখন দাঁড়াবার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, তখন কিন্তু আমেরিকা উদ্যোগী হয়েছে ভারতের সাথে সম্পর্ক ইমপ্রুভ করার জন্য। এবং তারই ফলশ্রুতিতে আপনারা দেখেছেন 10 বছরের জন্য একটা ডিফেন্স ট্রিটি সাইন হয়েছে। ভারতের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তিটা মোর অর লেস সেট হয়ে গেছে, কিছু কিছু বিষয় বাকি আছে, এবং ভারতের সাথে আমেরিকার যখন যে আলোচনাগুলো হয় সেখানে বাংলাদেশ বিষয়টা থাকে, এবং বাংলাদেশের বিষয়ে ভারতের যে প্রত্যাশাগুলো সেগুলো নিয়ে আলোচনা করে, এবং অনেক সময় বাংলাদেশের কারণে এই আমেরিকা ভারতের চুক্তিগুলো একটু ডিলেড হয়। তো এই পুতিন যখন চলে গেছেন গতকাল, আজকেই আবার আমেরিকার থেকে একটা বাণিজ্য প্রতিনিধি দলের দিল্লিতে আসার কথা। তার মানে পুতিনের এই সফরটা আপনারা দেখেছেন, মানে পুতিনের এবং মোদির সম্পর্কটা কিন্তু, মানে যদি বলি রাশিয়া এবং ভারতের সম্পর্কটা, এই সম্পর্কটা ঐতিহাসিক। এবং পুতিন কিন্তু সংবাদ সম্মেলনে বলেছে যে বিগত দিনে ভারত অনেক ইমপ্রুভ করেছে, ভারতের অনেক কিছু বদলে গেছে, কিন্তু যে জিনিসটা চেঞ্জ হয়নি সেটা হলো ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব, এবং এটা সময়ের সাথে সাথে আরো গভীর হয়েছে। এই স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট, এবং যারা দক্ষিণ এশিয়া কিংবা ইন্ডো প্যাসিফিক রিজিয়নের রাজনীতির খোঁজ রাখেন, জিও পলিটিক্স এর খোঁজ রাখেন, তারা নিশ্চয়ই অনুধাবন করবেন যে এই মুহূর্তে ভারত রাশিয়ার এই সম্পর্কটা, এবং পুতিনের আরো কয়েকদিন পরে ভারতে আসার কথা ছিল, কিন্তু সেই সফরটা তিনি এগিয়ে এনেছেন। এবং এখানে দুই দেশের মধ্যে যে প্রতিরক্ষা বিষয়ক চুক্তিগুলো হয়েছে, এবং সেটা আরো গভীর হয়েছে, এবং রাশিয়া এই সামরিক সরঞ্জাম তৈরির টেকনোলজি গুলো কিন্তু ভারতকে হস্তান্তরে সম্মত হয়েছেন। তার মানে এই যে রাশিয়ার যত সামরিক সরঞ্জাম আছে সেগুলোর নো হাউ মেক ইন ইন্ডিয়া এই প্রজেক্টের আন্ডারে ভারতে তৈরি হবে, এবং রাশিয়ান আর্মস এটার যে মেইনটেনেন্স এর জন্য যে প্রযুক্তি সেটা ভারত তৈরি করবে। এবং ইন্ডিয়া কিন্তু রাশিয়ার থেকে প্রচুর আর্মস কিনে, এবং তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সেটাও কিন্তু রাশিয়ার থেকে এনেছে। এবং সম্প্রতি গত মে মাসে যে অপারেশন সিন্দুর হলো, ভারত যখন পাকিস্তানকে আক্রমণ করলো, তখন কিন্তু এই রাশিয়ার নির্মিত S-400 এবং রাশিয়ার অনেক ক্ষেপণাস্ত্রই ভারত সাফল্যের সাথে ব্যবহার করেছে। তো এই সময়ে এই বিশ্ব রাজনীতিতে এই পুতিনের ভারত সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিশ্বে যে একটা রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার জায়গাটায় ভারত কিন্তু নিজেকে স্থাপন করেছে। অর্থাৎ ভারত, আমেরিকা, রাশিয়া এদের মধ্যে যে একটা ভারসাম্য বজায় রাখার যে জায়গাটা, সেই জায়গাটা ভারত এখন পালন করছে, এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং দেখেন রাশিয়ার সাথে ঘনিষ্ঠতার সাথে সাথে আমেরিকাও কিন্তু বসে নেই, আমেরিকাও ভারতের সাথে তাদের সম্পর্ক ইমপ্রুভ করছে। এবং ট্যারিফ নিয়ে মাঝখানে এই যে ভারতের ট্যারিফ প্রায় 50% বাড়িয়ে দিয়েছিল, এর ফলে একটা টান টান উত্তেজনাকর পরিস্থিতি শুরু হয়েছিল, এবং সেই সময় ট্রাম্পের অ্যাডভাইজাররা তাকে অ্যাডভাইস দিয়েছিল যে ভারতের সাথে এই পায়ে পা লাগিয়ে ঝগড়া করে তাদের আসলে খুব বেশি লাভ নেই। এবং তখনই ট্রাম্প কিন্তু তার পলিসি চেঞ্জ করে এবং ভারতের কাছে আবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, এবং বলেছিল ট্রাম্পের, আপনাদের সেই কথাটা মনে আছে, ট্রাম্প বলেছিল যে এই মুহূর্তে আপনারা হয়তো আমাকে পছন্দ করেন না, কিন্তু অচিরেই ভারতের মানুষ আমাকে পছন্দ করবে। এবং ট্রাম্প প্যারালালি পাকিস্তানের সাথেও ভালো সম্পর্ক করেছে, কিন্তু এটাকে বলা যায় যে পাকিস্তান হলো আমেরিকার লাঠিয়াল আর ভারত হলো আমেরিকার বন্ধু। এখন এই সফরে, পুতিনের সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পুতিনের সাক্ষাৎ হয়েছে কিনা এটা নিয়ে একটা আলোচনা চলছে। তো আমি একদিন সময় নিয়েছি যে
পুতিনের সাথে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে। এই বৈঠকটা 10 মিনিটের হবার কথা ছিল, কিন্তু এটি আলটিমেটলি 17 মিনিট স্থায়ী ছিল। এবং রাষ্ট্রপতির সাথে দেখা করবার আগে পুতিন শেখ হাসিনার সাথে এই বৈঠকটি করেন এবং শেখ হাসিনা তাকে 4টি উপহার দেন। একটি তৈলচিত্র উপহার দেন, যেখানে নদীতে নৌকা ভাসছে, তার পাশে ঘাস, মাটি, তারপরে সেখানে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, এরকম একটা অয়েল পেন্টিং দিয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর আত্মজীবনীর ইংরেজি ভার্সন দিয়েছে, একটি নকশি কাঁথা এবং একটি জামদানি শাড়ি উপহার দিয়েছেন পুতিনকে। পুতিনের সাথে শেখ হাসিনার কি আলোচনা হয়েছে এটি আমি আসলে জানতে পারিনি, আমি জানতে চাইও নি। এবং আমাকে এটাও বলা হয়েছে যে তাদের ভেতরে কি আলোচনা হয়েছে সেটা জেনে বলার চাইতে সেটা এই মুহূর্তে না বলাটাই বেশি জরুরি। তবে মিটিংটা হয়েছে এবং এই মিটিংটা কিন্তু খুব এটাও একটা মানে আলাদা সিগনিফিকেন্স বহন করে যে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় ভারত এবং রাশিয়ার সম্পর্ক যখন গভীর হচ্ছে, ভারতের সাথে আমেরিকার সম্পর্ক যখন উন্নত হচ্ছে, তখন সেই সম্পর্কের এই যে উন্নতি, এই উন্নতির একটা বেনিফিট কিন্তু আওয়ামী লীগ পাবে। কারণ ভারতের পরীক্ষিত বন্ধু হলো আওয়ামী লীগ। ভারত আওয়ামী লীগকে তার পরীক্ষিত বন্ধু মনে করে, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় ভারত বিরোধী রাজনীতি বেশ জনপ্রিয় একটা অংশের মধ্যে, এবং ভারত বিরোধী এই রাজনীতিটা করে বেসিক্যালি জামাতে ইসলাম, বিএনপি এবং আরো কয়েকটি ইসলামপন্থী দল। আওয়ামী লীগকে আমি দেখেছি যে তাদের ভারতের প্রতি তাদের অবস্থানটা তারা কিন্তু নিজেরাই বেশ মাঝে মধ্যে দ্বিধান্বিত থাকে। আমার মনে আছে 1990 সালে, তখন আমি ঢাকা মেডিকেল কলেজে পড়ি, তখন দিল্লিতে IPPNW, ইন্টারন্যাশনাল ফিজিশিয়ানস ফর দ্য প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ার, এই পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে ডাক্তারদের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, সেইটার একটা সম্মেলন হয়েছিল এবং সেই সম্মেলনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ গিয়েছিল এবং আমরা বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্র নেতারাও গিয়েছিলাম। তো সেই মিটিং এ প্রধান অতিথি ছিলেন ভারতের সেই সময়ের প্রধানমন্ত্রী বিপি সিং এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সেই সময়ের সভানেত্রী শেখ হাসিনা। কিন্তু শেষ মুহূর্তে শেখ হাসিনা সেই সম্মেলনে যাননি। কেন যাননি? বলা হলো যে শেখ হাসিনা গেলে বলা হবে যে এমনি সে ভারতের লোক বা প্রো ইন্ডিয়ান, এটা একটা সমালোচনা আছে, সুতরাং এটা গেলে এই সমালোচনা আরো বাড়বে। এই জায়গাটায় আমি একটু কথা বলতে চাই, কারণ আমি নিজেও ভারতে 2 বছরের বেশি পড়াশোনা করেছি। আমি দেখেছি যে ভারত এমন একটা প্রতিবেশী যার কাছ থেকে আমাদের উপকৃত হওয়ার অনেক কিছু আছে, যার সাথে সুসম্পর্ক রাখলে আমরাই দিনের শেষে উপকৃত হব। কিন্তু ভারতের সাথে আমাদের এই সম্পর্ক নিয়ে একদল যেমন ভারত বিরোধিতার রাজনীতি করে, আরেক দল তেমন মানে অস্বস্তির মধ্যে থাকে যে আমাদের ভারতের দালাল বলবে। এবং আমি এটাও দেখেছি যে বাংলাদেশের মানুষ আসলে অনেকেই জানেন না যে ভারতের সাথে আমাদের কোথায় বন্ধুত্ব হওয়া উচিত এবং ভারতের কোন জিনিসগুলো আমাদের জন্য জরুরি না। আপনি যদি বাংলাদেশে দেখেন, আমরা ভারতীয় সিরিয়াল দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকি, বাংলাদেশের ঘরে ঘরে ভারতীয় চ্যানেল, এটা খুব জরুরি না। ভারতীয় বস্তা পচা চ্যানেল দেখাটা জরুরি না, কিন্তু ভারতের যদি বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এই বিষয়গুলো দেখেন, এইখান থেকে আমাদের নেবার অনেক কিছু আছে। ভারতের উপর আমরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য নির্ভরশীল। সুতরাং ভারতের সাথে যদি আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেটা কিন্তু উভয় দেশকেই উপকৃত করবে। সুতরাং আওয়ামী লীগের আমার কাছে মনে হয় যে ভারতের ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে খুব স্পষ্ট একটা অবস্থান থাকা উচিত। এই বিরোধীরা কি বললো, কারণ ভারত বিরোধিতা যেমন একটা রাজনীতি, ঠিক বাংলাদেশের পক্ষে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা এটাও একটা রাজনীতি, এবং এই রাজনীতির বিষয়ে আওয়ামী লীগকে খুব স্পষ্ট একটা অবস্থান নেওয়া উচিত। এবং আজকে যে পুতিনের সাথে এই শেখ হাসিনার বৈঠক হলো, বা এই যে ভারত রাশিয়ার সম্পর্ক, এটার বেনিফিট আমি একটু আগেই বললাম যে এটার বেনিফিট কিন্তু আওয়ামী লীগের ঘরেও যাবে। এবং আপনি যদি রোহিঙ্গা সমস্যার কথা ভাবেন, মিয়ানমারের সাথে রাশিয়া এবং ভারতের সুসম্পর্ক রয়েছে, সুতরাং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে এই রোহিঙ্গা সমস্যার সমাধানেও ভবিষ্যতে কাজে লাগতে পারে। সো আজকে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে যে প্রতিকূলতার মুখোমুখি আছে এবং পর্দার আড়ালে যে খেলাগুলো চলছে, ভারতের সাথে আমেরিকা, ভারতের সাথে রাশিয়া এবং বাংলাদেশ নিয়ে এই দুই বৃহৎ শক্তির, রাশিয়া এবং আমেরিকার আগ্রহ এবং তাদের তৎপরতা, সব মিলিয়ে আগামী দিনে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং সেই পরিবর্তন এলে তার থেকেও আওয়ামী লীগ উপকৃত হবে। সুতরাং এই যে
পুতিন যে ভারত সফর করে গেলেন এবং মোদি, শেখ হাসিনা সহ আরো অনেকের সাথে মিটিং করেছেন, এই মিটিং এর একটা প্রভাব দক্ষিণ এশিয়ার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের রাজনীতির উপরে যেমন পড়বে, বাংলাদেশের উপরে পড়বে, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির উপরেও সেটা পড়বে। আমাদের শুধু এখন অপেক্ষা করতে হবে এই প্রভাবগুলো কিভাবে পড়ে সেটা দেখার জন্য। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি শেখ হাসিনাকে নিয়ে আবারও ভারত সরকার কি দৃঢ় অবস্থান ব্যক্ত করলো। ভারত সরকারের পঞ্চপাণ্ডব আছে, এই পঞ্চপাণ্ডবের নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই পাঁচজনের যে কোনো একজন মুখ দিয়ে কোনো কথা বলা মানে সেটি কথা, সেটি আইন, সেটি ভারত সরকারের নীতি। এই পঞ্চপাণ্ডবেরই এক পাণ্ডব বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতে অবস্থানরত বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী সম্পর্কে, প্রধানমন্ত্রীর অবস্থান, প্রধানমন্ত্রীর দেশে ফেরা, ভারতে থাকা, এগুলো নিয়ে আজ শনিবার আবারও ভারত সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন। বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণই তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, শেখ হাসিনা যে পরিস্থিতির মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সেটি এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করছে। হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে এ কথা বলেন এস জয়শঙ্কর। 6 ডিসেম্বর এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আপনারা জানেন যে ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে এ পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকার 2 ধাপে চিঠি দিয়েছে। প্রথম ধাপে গত ডিসেম্বর, যে চিঠির কোনো পাত্তা দেয়নি ভারত সরকার। দ্বিতীয় ধাপে এই যে বাংলাদেশের আইসিটির যে একটা রায় হয়েছে, সাজানো গোছানো রায়, এই রায় পরবর্তী সময়েও একটি চিঠি দিয়েছে। এবং গত শুক্রবার পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন ভারত এখনো পর্যন্ত চিঠি বা কোনো উত্তর দেয়নি। গত বছরের অগাস্টে এক বিশেষ পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় ভারতে আশ্রয় নেন। সে সময় দেশে বিক্ষোভে শত শত মানুষের মৃত্যু হয় এবং হাজারো মানুষ আহত হন। 78 বছর বয়সী শেখ হাসিনাকে গত মাসে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতি অবস্থাতেই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে। এই মামলাতে ছিল তার সরকারের গত বছরের ছাত্র আন্দোলন দমনের সম্পর্কিত। আজকের এই সামিটের এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন সেটি এখন মূল বিষয়, তার সিদ্ধান্ত তাকেই নিতে হবে। বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে জয়শঙ্কর জোর দিয়ে বলেন, ভারত তার প্রতিবেশী দেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায়। তিনি বলেন, বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছেন তারা অতীতের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলছেন। যদি সমস্যা নির্বাচন হয় তবে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। খেয়াল করুন জয়শঙ্কর কি বলছেন। এই যে এখন যারা ক্ষমতায় আছেন ইউনূস সরকার কিংবা তার সঙ্গে যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের সবচেয়ে বড় অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময়ের যে নির্বাচন 2014, 2018, 2024, জয়শঙ্কর বলছেন যে আপনারা ইউনূস সরকার, এইভাবে বোঝাতে চাইছেন জয়শঙ্কর যে আপনারা ইউনূস সরকার কিংবা আপনারা রাজনৈতিক বন্দোবস্ত, আপনারা অতীতের নির্বাচনগুলোকে প্রশ্নবিদ্ধ করছেন। তাহলে সামনে যে নির্বাচনটা হচ্ছে ওটিকে প্রশ্নবিদ্ধ করতে হলে আগামী নির্বাচনটা কিন্তু সুষ্ঠু হতে হবে। ভারত কিন্তু আবারও জোর দিল আগামী নির্বাচনকে সুষ্ঠু করার। জয়শঙ্কর আরো বলেন, ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী এবং দুই দেশের সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতেই সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছাতে পারে। তিনি বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি
গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা চাই জনগণের ইচ্ছা একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হোক। যাই হোক, শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পর্কে এস জয়শঙ্কর পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডবের সুস্পষ্ট বার্তা যে শেখ হাসিনা তার ইচ্ছাধীন, তাকে ভারত সরকার নিয়ন্ত্রণ করবে না, তিনি যতদিন খুশি ভারতে থাকতে পারবেন এবং বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের বার্তা দিলেন এস জয়শঙ্কর আবারও। এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে, মৃত্যুদণ্ডের রায় হয়েছে, আবার তার পরবর্তী সময় প্লট দুর্নীতি মামলায় 21 বছর সাজার রায় হয়েছে, ইত্যাদি রায় হয়েছে। এই যে মৃত্যুদণ্ডের যে রায় হলো, পৃথিবীর কোন দেশ কি বলেছে যে ভারতের উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া কিংবা ফেরত দিন, এমনকি জোর দিয়েছে? জোর দেয়নি। কাজে বাংলাদেশের বর্তমান বন্দোবস্ত বা বর্তমান ব্যবস্থায় কি রায় দিল ভারত, এটিকে কোনোভাবে ধরছে না, কিংবা বাকি বিশ্ব এটিকে কোনোভাবেই ধরছে না। আমি এর আগে অসংখ্য ভিডিওতে বলেছি যে আপনারা রায় দিতে পারেন, কিন্তু সেই রায় বাস্তবায়ন করা কিংবা শাস্তি কার্যকর করা এটি একটা অসম্ভব একটা ব্যাপার। এবং ভারতে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আবারও আমরা আজকে ভারতের দৃঢ় অবস্থান সম্পর্কে জানতে পারলাম যে ভারতের অবস্থান এটাই, আমরা আগে থেকেই জানি যে ভারত কোনোভাবে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করবে না এবং শেখ হাসিনা এই যে আজকের যে ব্যবস্থা, এই ব্যবস্থায় নিজেও আসবেন না, আসবেন তিনি সেই পাকা ব্যবস্থা করে। যতই নাড়াচাড়া করো না কেন, বর্তমান যে সরকার, বর্তমান যে বন্দোবস্ত শেখ হাসিনাকে ফেরাতে পারবে না। আবার যে তোমরা বলছো অতীতের নির্বাচনগুলো খারাপ ছিল, প্রশ্নবিদ্ধ ছিল, কিন্তু আজকে এই মুহূর্তে বসে আজকে 6 নভেম্বর বাংলাদেশের অবস্থা দেখে যদি কেউ চিন্তা করেন যে বাংলাদেশ আবারও সেই 2014, 18, 24-এর বিতর্কিত নির্বাচনের দিকেই যাচ্ছে। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি নির্বাচন হবে না, কিন্তু বলছেন যে আগের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল, আবার আমরা প্রশ্নবিদ্ধ নির্বাচনের দিকে যাচ্ছি। কি হচ্ছে এগুলো? কি এস জয়শঙ্কর সেটাই বুঝিয়ে দিল। শেখ হাসিনাকে এভাবে বুঝানোর দিয়ে রায় দিয়ে তাকে শাস্তি কার্যকর করাও যাবে না, তাকে ফেরতও আনা যাবে না, এবং একটা সেই একই স্টাইলের নির্বাচন করলে সেই নির্বাচনও টিকবে না। জয়শঙ্করের বক্তব্যে আবার সেটি বেরিয়ে এলো। ভারত স্বীকৃতি দেবে না, পৃথিবীও স্বীকৃতি দেবে না। ভারত পৃথিবীতে কতটা গুরুত্বপূর্ণ দেখলেন, দুদিন আগে পুতিন ভারত সফর করে গেলেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের দিকে আবার ধেয়ে আসছে ভারতের সাথে সম্পর্ক তৈরি করার জন্য। কাজে ভারত পৃথিবীতে একটি ফ্যাক্টর, অর্থনীতি, সামরিক শক্তি, বলা যায় পৃথিবীর তৃতীয় শক্তি, তৃতীয় গুরুত্বপূর্ণ দেশ। সামরিক শক্তিতে তো তৃতীয় গুরুত্বপূর্ণ হয়ে গেছে, অর্থনীতিতেও গেল বলে জাস্ট সময়ের ব্যাপার। সেই ভারতের সাথে আংকি পাঙ্কি করে চলবেন, হবে না, সেটি হতে দেবে না ভারত। এই মুহূর্তে পর্যন্ত